হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান থেকে ক্লাস নাম্বার 7-এ ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারগুলোকে অ্যানালাইসিস করব। তো আমরা আগের দিন জেনেছিলাম মৌলিক অধিকার মোট 6টা রয়েছে। কী সেগুলো? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মাচরণের অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সেগুলো কোন কোন আর্টিকেলে উল্লেখ রয়েছে সেগুলো আমরা করেছিলাম। আজকে আমরা জানবো এটার বিস্তারিত আলোচনা বা এটার অ্যানালাইসিস। সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, যেটাকে বলা হয় সাম্যের অধিকার, যেখানে আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18 এটার প্রভিশনস রয়েছে। তো কি কি রয়েছে? রাইট টু ইকুয়ালিটি বলতে ভারতের সংবিধান আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, সমাজকে কি বার্তা দিতে চেয়েছেন। সংবিধান স্বীকৃত সাম্যের অধিকারে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সকল প্রকার ভেদাভেদ বিলুপ্তির কথা বলা হয়েছে। অর্থাৎ ধর্মের নামে ভেদাভেদি, জাতি পাতি, উচ্চ জাতি নিম্ন জাতি, বর্ণ উচ্চবর্ণ নিম্নবর্ণ, লিঙ্গ অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বা ট্রান্সজেন্ডার, জন্মস্থান কে কোন জায়গায় জন্মগ্রহণ করেছে, গ্রাম না শহর নাকি প্রত্যন্ত এরিয়াতে, এই সমস্ত এই সমস্ত মিটারে বা এই সমস্ত ধ্যান ধারণার ভিত্তিতে কিন্তু ভেদাভেদ করা যাবে না, সেই ভেদাভেদের বিলুপ্তির কথা বলেছে ভারতের সংবিধান, যেটা আমাদের আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18-এ নির্ধারিতভাবে উল্লেখ রয়েছে রাইট টু ইকুয়ালিটি পার্টটাকে সাকসেসফুলি রান করানোর জন্যে। এছাড়া এই অংশে আরও একটি কথা বলা হয়েছে, সরকারি চাকরি যে নিয়োগ রয়েছে বা সরকারি চাকরির যে ক্ষেত্র রয়েছে সেখানে প্রত্যেককে সমানভাবে অধিকারের সুযোগ দিতে হবে। সে যে কোনো ধর্মের লোক হতে পারে, সে যে কোনো জাতির লোক হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো লিঙ্গের হতে পারে বা যে কোনো জন্মস্থানের হতে পারে। এটার একটা কারণ হিসাবে বলা যেতে পারে যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি, যখন ব্রিটিশরা ভারতবর্ষকে চালাচ্ছে বা তারও আগে যে সমাজ রয়েছে, সেই সমাজে কিন্তু জাতি, ধর্ম, এই সমস্ত লিঙ্গ, জাতির ক্ষেত্রে বলবো যে উঁচু জাতি নিচু জাতি, বর্ণ বলতে যে মানে বিভিন্ন রকমের বর্ণাশ্রম প্রথার উল্লেখ রয়েছে, লিঙ্গ বলতে যেখানে মহিলাদেরকে অনেক সময় কি একটা সময় এমন ছিল যে মহিলাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না, সমস্ত কাজকর্ম বা সমস্ত বাইরের কাজে পুরুষরা ইনভলভ থাকতো। তো সেই সমস্ত ব্যাপারের যে বিধিনিষেধ, এই সমস্ত ডিসক্রিমিনেশন যেটাকে বলা হতে পারে ভেদাভেদ, সেই ডিসক্রিমিনেশনকে কিন্তু বন্ধ করার, অ্যাবলিশ করার জন্যই রাইট টু ইকুয়ালিটি পার্টটাকে উল্লেখ করেছে। কে উল্লেখ করেছে? ভারতের সংবিধান, যেখানে আর্টিকেল নাম্বার 14 থেকে 18-এ উল্লেখ রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। দেখো, ফ্রিডম কি? স্বাধীনতা। আমরা কবে ফ্রিডম পেয়েছি? 1947-এ। তার আগে আমাদের দেশকে অনেকে শাসন করেছে বলতে অনেক অধিকার করে রেখেছিল, কখনো ইংরেজ, কখনো শক, কখনো মোগল, কখনো হুন, কখনো পাঠান, প্রত্যেকে কিন্তু অধিকার করার চেষ্টা করেছে। কিন্তু 47 সালে স্বাধীনতা লাভের পর যখন আমাদের 1950-এ সংবিধান গৃহীত হয়ে গেল, সেই সময় থেকে এই পার্টটা অর্থাৎ রাইট টু ফ্রিডম, যেটা আর্টিকেল নাম্বার 19 থেকে 22-এ উল্লিখিত রয়েছে। সংবিধান স্বীকৃত স্বাধীনতার অধিকার ভারতীয় নাগরিকদের কী দেয়? বাক স্বাধীনতা। বাক স্বাধীনতাটা কি? অর্থাৎ আমি আমি কি বলবো, আমি কি গান করব, আমি কি কথা বলবো, কি ভাষায় কথা বলবো, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আমার উপর। কিন্তু সেটা ততক্ষণ অবধি তুমি স্বাধীনতা পাবে যতক্ষণ না সেটা অবমাননার জায়গায় চলে যাচ্ছে, অন্যকে অবমাননার জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে? তো বাক স্বাধীনতা রয়েছে, তুমি যে কোনো কিছু বলতে পারবে, তোমার সেই স্বাধীনতা রয়েছে। মতামত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ তোমার যে কোনো বিষয়ের উপর তোমার মত, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে তুমি মত প্রকাশ করতে পারো, মুখ্যমন্ত্রী সম্পর্কে মত প্রকাশ করতে পারো, মতামত প্রকাশের স্বাধীনতা তোমার কিন্তু রয়েছে। অর্থাৎ তুমি স্বাধীন, তুমি যা খুশি বলতে পারো এবং যে কোনো মত প্রকাশ করতে পারো, ততক্ষণ বলতে পারো স্বাধীনভাবে যতক্ষণ সেটা কোনো সামনের ব্যক্তিকে অবমাননা না করছে। ঠিক আছে? তারপরে দ্বিতীয়ত বলছে সমবেত হওয়ার স্বাধীনতা। সমবেত বলতে যে কোনো রকমের ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, যে কোনো রকমের সামাজিক অনুষ্ঠান হতে পারে, সব রকম অনুষ্ঠানে সমবেত হওয়ার স্বাধীনতা কিন্তু অধিকার এখানে রয়েছে। এরপর হচ্ছে সংঘ গঠনের স্বাধীনতা। সংঘ বলতে বিভিন্ন রকমের ক্লাব, ক্লাব তুমি গঠন করতে পারো, সেটা যে কোনো বিষয়ের উপরে ভিত্তি করে হতে পারে, কোনো রকমের সমাজসেবা হতে পারে, কোনো রকমের ধর্মীয় হতে পারে, কোনো রকমের খেলাধুলার বিষয় হতে পারে, যে কোনো রকমের ক্লাব তুমি গঠন করতে পারবে, সংঘ গঠনের স্বাধীনতা রয়েছে। সবথেকে ইম্পর্ট্যান্ট পেশা নির্বাচনের স্বাধীনতা। এইটা উল্লেখ করার কারণটাই হলো ভারতবর্ষে একটা সময় এমন ছিল যে আহ, একটা জাতিভেদ প্রথাটা কিন্তু ভারতবর্ষকে একদম কি করে নিয়েছিল বলো তো, যে একদম সমাজ থেকে একটা কলুষিত করে ফেলেছিল, যে ব্রাহ্মণ তার ছেলে ব্রাহ্মণ হচ্ছে, যে মুচি তার ছেলে মুচি হচ্ছে, যে ছুতোর তার ছেলে ছুতোর হচ্ছে, অর্থাৎ বাবার পেশাটাকে ছেলেকে গ্রহণ করতে হচ্ছিল। তো সেই জায়গাতে
থেকে কিন্তু ভারতবর্ষে অগ্রগতি কখনোই সম্ভব ছিল না। তাই এই ইম্পর্টেন্সটা কিন্তু খুব বিশেষ করে গুরুত্বটা বুঝতে পেরে এই রাইট টু ফ্রিডমটাকে যুক্ত করা হয়েছে, যেখানে পেশা নির্বাচন, অর্থাৎ তুমি তোমার যোগ্যতা থাকলে তুমি যে কোনো পেশা, তুমি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারো, তুমি মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারো, বা তুমি আইএএস আইপিএস অফিসার হতে পারো, ডাব্লিউবিসিএস বিডিও হতে পারো, তোমার নিজের যোগ্যতা অনুযায়ী তুমি শিক্ষকও হতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে বসবাসের স্বাধীনতা, অর্থাৎ তুমি গ্রামে জন্ম হয়েছো তার মানে তোমার গোটা জীবনটা গ্রামেই কেটে যাবে তার কোনো মানে নেই। তোমার মধ্যে যোগ্যতা থাকলে তুমি শহরাঞ্চলে থাকতে পারো, তুমি ফ্ল্যাট কিনতে পারো, বাংলো কিনতে পারো, তুমি আলাদা করে একটা জায়গা কিনতে পারো, তোমার নিজের খুশি মতো তুমি নিজের বসবাসের জায়গা নির্বাচন করতে পারো। এবং তারপর হচ্ছে অবাধ যাতায়াতের স্বাধীনতা, ভারতবর্ষের মধ্যে তুমি যে কোনো রাজ্যে বা বাইরে তোমার যদি সেই ক্ষমতা থাকে, তোমার মধ্যে যদি সেই এবিলিটি থাকে বাইরে ঘোরার, সেরকম অর্থ সম্পদ তোমার থাকে, তুমি তাহলে অবশ্যই অবাধে ঘুরতে পারো, তাতে রাষ্ট্র কখনোই কিন্তু সেখানে হস্তক্ষেপ করবে না। তো রাইট টু ফ্রিডম বলতে আর্টিকেল নাম্বার 19 থেকে 22 এই সমস্ত প্রভিশনস বা এই সমস্ত স্বাধীনতাগুলোকে প্রদান করেছে। কে করেছে? আমাদের সম্মানীয় বা মাননীয় ভারতের সংবিধান। তো এখানে তোমরা পেয়েছো রাইট টু ফ্রিডমে বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, পেশা নির্বাচনের স্বাধীনতা, বসবাসের স্বাধীনতা এবং অবাধ যাতায়াতের স্বাধীনতা। এবার তোমাদেরকে জানাবো যে এই যে স্বাধীনতার কথা বলছি, এই স্বাধীনতা ক্ষুণ্ণ হলে, আমি এর আগেই বলেছি মৌলিক অধিকার যদি তোমার ক্ষুণ্ণ হয়, তোমার জন্য কিন্তু সুপ্রিম কোর্টও রয়েছে, হাইকোর্টও রয়েছে, ঠিক আছে। সেখানে কিন্তু 32 এবং 226 নাম্বার ধারা কিন্তু রয়েছে, তোমরা কিন্তু সেখানে যেতে পারবে। এইবার ইতিহাসে, অর্থাৎ ভারতের ইতিহাসে স্বাধীনতা লাভের পর এই স্বাধীনতা বা রাইট টু ফ্রিডম ক্ষুণ্ণ হওয়ার জন্য দুটো কেস কিন্তু রেজিস্টার হয়েছে। সেই কেসগুলোকে আজকে দেখে নেব। সেই কেসগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা সংক্রান্ত কেস, তার মধ্যে রয়েছে একটা 1950 সালের গোপালান কেস, আরেকটা হচ্ছে মানেকা কেস, সেটা 1978-এর। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখতে পারো, যে স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার জন্য কেস তারা করেছিল, সেটা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক, সেটা সময়কালটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট যেটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেটা হচ্ছে রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানেটা কি? এক্সপ্লয়টেশন কথার অর্থ হচ্ছে শোষণ, শোষণের বিরুদ্ধে যে অধিকার। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এখানে অনেকগুলো ছোটো ছোটো পার্ট কিন্তু রয়েছে, পার্টটা ভালো করে বুঝতে হবে। তো এখানে আমাদের আর্টিকেল নাম্বার 23 এবং আর্টিকেল নাম্বার 24-এ এই রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশনটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এগুলো কি? সংবিধান স্বীকৃত শোষণের বিরুদ্ধে অধিকাংশে অ্যাকচুয়ালি শিশু শ্রমিক এবং ভিক্ষা করাকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ সংবিধানে যে পার্টটাতে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার, এই যে পার্টটা রয়েছে, এই অংশটাতে শিশু শ্রমিক বা চাইল্ড লেবার এবং ভিক্ষা করা, এই দুটোকে নিষিদ্ধ করা হয়েছে। ভিক্ষা করাকে নিষিদ্ধ করা হয়েছে কেন? তার কারণ হচ্ছে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং শিশুদের ফান্ডামেন্টাল এডুকেশন যেটা, বুনিয়াদের শিক্ষা যেটা, সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়ার জন্য শিশু শ্রমিক বা শিশু শ্রমটাকেও এখানে কিন্তু খুব কঠোরভাবে দমন করা বা কঠোরভাবে প্রহিবিট করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। আর্টিকেল নাম্বার 24-এ 14 বছর বা তার কম বয়সী শিশুদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 14 বছর বা তার কম বয়সী শিশুরা যদি কোনো রকম শারীরিক বা দৈহিক পরিশ্রমযুক্ত কাজ, বিশেষ করে হোটেল বা যে কোনো রকমের প্রতিষ্ঠানে যদি তারা কাজে যুক্ত থাকে, তাহলে সেটা কিন্তু চাইল্ড লেবার অ্যাক্ট, যেটা কবে পাস হয়? 1986 চাইল্ড লেবার অ্যাক্ট বা চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্টে কিন্তু তারা কিন্তু সেই আইনের আন্ডারে পড়ে যাবে, এবং এই আইনের আন্ডারে পড়ে গিয়ে কিন্তু সেই হোটেলের মালিক বা সেই প্রতিষ্ঠানের মালিক কিন্তু জরিমানা, তার পাশাপাশি তাদেরকে জেল খাটতে হবে। তো এটা কোথায় উল্লিখিত রয়েছে? আর্টিকেল নাম্বার 24-এ বলা হয়েছে 14 বছর বা তার কম বয়সী শিশুদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং চাইল্ড লেবার অ্যাক্টটা কবে পাস হয়েছে? 1986-এ। এরপর রয়েছে এই পার্টে আরও একটা জিনিস উল্লেখ করা হয়েছে, হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ মানুষকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া, তাদের কিডনি কেটে বিক্রি করে দেওয়া। দেখো তোমরা বিভিন্ন রকমের টিভি সিরিয়ালস বা টিভি শোজ যদি দেখে থাকো, সেখানে কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে দেখায়, যেগুলো সত্য ঘটনা অবলম্বন করে এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে, ঠিক আছে। তো হিউম্যান ট্রাফিকিং বা বলপূর্বক অন্যকে পরিশ্রম করানো, অর্থাৎ কারো ইচ্ছে নেই কাজ করার, তবু তাকে জোর করে কাজ করানো, সমাজের দুর্বল শ্রেণীর উপর অত্যাচার, এই সমস্তের বিরুদ্ধে কিন্তু অধিকার দিয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এগুলো যদি কারো মনে হয় যে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে কোর্ট কিন্তু সবসময় তাদের জন্য খোলা রয়েছে। এবং এই যে দ্য বন্ডেড লেবার সিস্টেম 1976, এই আইনটি পাস হয়েছে। এটা কিসের জন্য? এই যে মানে শ্রমিকদের উপর অত্যাচার দেখা গেছে যে বিভিন্ন সময় শ্রমিকগুলো
শ্রমিকদের কাজের সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের বেতন কমে যাচ্ছে বিভিন্ন রকমের চিলায় অছিলায়। সেই কারণে তাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু এই আইনটি 1976-এর দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট, এই আইনটি পাশ করা হয়। এরপর যেটা রয়েছে, হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মীয় আচরণ বা ধর্মাচরণের যে স্বাধীনতা। মনে রাখতে হবে, আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছিল তখন আমাদের দেশ থেকে কিন্তু টুকরো হয়ে একটি ধর্মীয় ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে একটা দেশ তৈরি হয়েছিল, সেখানে পাকিস্তান তৈরি হয়েছিল। সমস্ত মুসলিম কমিউনিটির মানুষদেরকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম লীগ সেখানে পাকিস্তান তৈরি করেছিল। কিন্তু ভারতের কাছে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল দেশটাকে সেকুলার বানানো, অর্থাৎ ধর্মনিরপেক্ষ বানানো। কারণ ভারতবর্ষ কোনোদিনও কিন্তু একটি ধর্মের দেশ ছিল না, ঠিক আছে, যদি আমরা মধ্যযুগ বা তার পরবর্তী যুগের ইতিহাসকে বিচার করি। সেই কারণে এই ব্যাপারটাও কিন্তু খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছিল যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, যেটাকে আর্টিকেল নাম্বার 25 আর 28 বলা হয়েছে, 25 থেকে 28, যে ধর্মাচরণের বা ধর্মীয় আচরণের বা ধর্মীয় সমস্ত উপাসনার ক্ষেত্রে ভারতবর্ষের সংবিধান প্রত্যেককে সমানভাবে অধিকার দিয়েছে। এখানে কোনো বিশেষ ধর্মকে কিন্তু কোনোভাবেই ভারতীয় সংবিধান প্রমোট করে না। ভারতীয় সংবিধানে ধর্মাচরণের অধিকার ভারতকে একটি ধর্মনিরপেক্ষ বা সেকুলার কান্ট্রি হিসেবে বা তার পক্ষে কথা বলে। আর্টিকেল নাম্বার 25 বলা হয়েছে, দেখো 25 থেকে 28 বলছে, এখানে 25 বলা হয়েছে ভারতের প্রতিটি নাগরিককে অধিকার প্রদান করে যে তারা ইচ্ছামতো ঈশ্বর উপাসনা বা আরাধনা করতে পারবে। সেটা মন্দিরে যেতে পারে, মানুষ মসজিদে যেতে পারে, গির্জা যেতে পারে, বা গুরুদুয়ারা যেতে পারে, বা বৌদ্ধ মঠে যেতে পারে, বা জৈন মন্দিরে যেতে পারে। তাতে কারো কোনো বাধা দেওয়ার কোনো অধিকার নেই। প্রত্যেকটা মানুষ তার নিজের ধর্ম উপাসনা প্রিচ করার ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে স্বাধীন। আর্টিকেল নাম্বার 28 বলা হয়েছে ভারতের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, খুব গুরুত্ব দিয়ে এই ব্যাপারটা বুঝবে, ঠিক আছে, খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটা বুঝবে। কি বলেছে আর্টিকেল নাম্বার 28? প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট এইডেড, অর্থাৎ স্কুলের কথা যদি আমি বলি, স্কুল হোক বা ইউনিভার্সিটি হোক বা কলেজেস হোক, যেখানে সরকারি সেটা হতে পারে, বা সরকারি পোষিত, গভর্নমেন্ট এইডেড সরকারি পোষিত স্কুলগুলো যদি হয়, যেগুলো স্কুল সরকারি সাহায্যে চলে, সেখানে কোনো রকম ধর্মীয় আলোচনা, কোনো রকম ধর্মীয় ইনস্ট্রাকশন, কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান কিন্তু পালনের অনুমতি কোনোভাবেই ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেই সমস্ত সরকারগুলো, যে সমস্ত স্কুলগুলো সরকারি সাহায্যে চলছে আর্টিকেল নাম্বার 28 অনুযায়ী, সেই সমস্ত স্কুলে কোনো রকম ধর্মকে প্রমোট করা যাবে না, কোনো রকম ধর্মকে সেখানে স্টুডেন্টসদেরকে করা যাবে না, এন্টারটেইন করা যাবে না সেই সমস্ত ব্যাপারের জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা সম্পূর্ণভাবে প্রোহিবিট বা নিষেধ করা হয়েছে। নেক্সটে আসবো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এটা দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 29 থেকে 30-তে। কী আছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটসে? ভারতীয় সংবিধানের সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, ভারতের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ইত্যাদিকে রক্ষা করার কথা বলা হয়েছে। সাংস্কৃতিক শিক্ষার অধিকার, ভারতের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, এই তিনটা জিনিসের কথা উল্লেখ করেছে বিশেষভাবে। সংস্কৃতি কি? আমাদের বিভিন্ন রাজ্যের যে মানে নৃত্য শিল্প রয়েছে, গান রয়েছে, এগুলো তোমাদেরকে প্রত্যেকে স্ট্র্যাটেজিকের যে পার্টটা যখন দেবো তখন সেখানে তোমরা পেয়ে যাবে যে আমাদের দেশটা রাজ্যের ভিত্তিতে কত উৎকৃষ্ট, গোটা দেশটা কতটা উৎকৃষ্ট, সেখানে যখন এই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার পার্টটার থেকে যখন করাবো তখন সেখানে সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এখানে এই পার্টটুকু বুঝলেই হবে যে আর্টিকেল নাম্বার 29 থেকে 30-এ বলা হয়েছে ভারতের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যকে কী করে রক্ষা করতে হবে। আমাদেরকে দায়িত্ব, এটা আমাদের ভারতীয়দের দায়িত্ব এটা। আর্টিকেল নাম্বার 29-এ বলা হয়েছে দেশের সংখ্যালঘুদের ভাষা, সংখ্যালঘু কারা? যারা মুসলিম সম্প্রদায়ের লোক, যারা শিখ সম্প্রদায়ের লোক, যারা বৌদ্ধ সম্প্রদায়ের লোক, যারা জৈন সম্প্রদায়ের লোক এবং অন্যান্য জাতিরগত ভিত্তিতে যারা সংখ্যালঘু, ঠিক আছে, তাদের ভাষা, তাদের লিপি, তাদের সংস্কৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে। দেখো আজকে কিন্তু ভারতবর্ষে অনেকগুলো ভাষার উপরে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত প্রত্যেকটা ভাষা যাতে কালচার, যাতে চর্চা চলতে থাকে। এটা কিন্তু একটা এই আর্টিকেল নাম্বার 29-কে সাকসেসফুলি রান করানোর একটা বৈশিষ্ট্য। ভারতবর্ষে যেহেতু জ্ঞানপীঠ, ভারতবর্ষের সর্বোচ্চ মানে সাহিত্য সম্মান হলেও ভারতের যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে সেটাও কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে সাহিত্য সম্মানের দিক থেকে। তো সেখানে সাঁওতালি বিষয়ে ভাষাতেও দেওয়া হয়, অসমীয় ভাষাতেও দেওয়া হয়। ভারতবর্ষের সংবিধান স্বীকৃত প্রত্যেকটি ভাষাতেই কিন্তু সেখানে কম বেশি পুরস্কার দেওয়া হয়। তো এটা আমাদেরই দায়িত্ব সেই ভাষাটাকে, সেই লিপিগুলোকে, লিপি বলতে হরফ,
অর্থাৎ সেটা উর্দু হতে পারে, বাংলা হতে পারে, অলচিকি হতে পারে, ডোগরা হতে পারে, বোড়ো হতে পারে, কন্নড় হতে পারে, তামিল, তেলেগু, যে কিছু হতে পারে, সেগুলোকে সংস্কৃতিটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের যে কালচার রয়েছে সেই কালচারটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা বলেছে 29 নম্বর আর্টিকেলে। আর্টিকেল নাম্বার 30-এ বলেছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। অর্থাৎ বিশেষ করে আমি যদি বলি ভারতবর্ষে মাদ্রাসা, মুসলিমদের জন্য মাদ্রাসা, সেটার প্রভিশন কিন্তু আর্টিকেল নাম্বার 30 সেই অনুমতি কিন্তু দেয়, যে মুসলিম সম্প্রদায়ের তাদের ভিন্ন রকমের স্কুল প্রতিষ্ঠানের জন্য সেই অনুমতি কিন্তু সংবিধান তাদের দিয়েছে, এবং তারা নিজেদের মতন করে সেই সংস্থা কিন্তু পরিচালনা করতে পারবে, সেই অধিকারও তাদের দেওয়া হয়েছে। যখন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্লাসগুলো করিয়েছিলাম, তোমরা যারা যারা টেটে ক্লাস করেছো আমার চ্যানেলে, সেখানে কিন্তু এই পার্টটাকে আলাদা করে ওখানে এলাবোরেট করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল কীভাবে সেই ক্লাসেসগুলো করানো হয়, বা ক্লাসেসগুলো করানো হয় না, কীভাবে এই আর্টিকেল নাম্বার 30-কে মেনটেন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এরপরে আসছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। রেমেডি মানে কি? রেমেডি মানে হচ্ছে প্রতিকার, তাই না? দেখবে যারা জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান কেউ দেখো বা যারা এগুলোতে বিশ্বাস করো, ঠিক আছে, এটা এখানে বিশ্বস্ততার ব্যাপারে যাচ্ছি না, কথার কথা, দেখবে তারা কিন্তু যখন জ্যোতিষীর কাছে গেল, জ্যোতিষশাস্ত্রে বা কোনো গুরুদেবের কাছে গেল, তার ভবিষ্যৎ সম্পর্কে একটা তারা প্রেডিকশন করে বললো তোমাকে রেমেডি নিতে হবে, অর্থাৎ তোমার এই গ্রহের দশা রয়েছে, তোমাকে এই আংটিটা তুমি যদি পড়ো তাহলে তোমার এই দশাটা চলে যাবে। তো এই আংটিটা হচ্ছে রেমেডি, অর্থাৎ কোনো একটা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যেই পথ বা যে জিনিসটা আমি গ্রহণ করছি সেটা হচ্ছে রেমেডি। বোঝা গেল? তাহলে এখানে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি কথার অর্থ হচ্ছে, যদি কখনো কোনোভাবে কোনো মানুষের, কোনো ভারতের জনগণ নাগরিকের নিজের যদি এই সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারগুলো কি হয়, বিঘ্নিত হয়, অক্ষুণ্ণ না থাকে, তাহলে কিন্তু তার জন্য প্রভিশন রয়েছে আর্টিকেল নাম্বার 32-এ। কী আছে সেটা একটু দেখে নেব। সংবিধান প্রতিবিধানের অধিকারের মাধ্যমে, সংবিধান প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে। আর্টিকেল নাম্বার 32-এ মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে। একটা কথা মনে রাখবে, প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে একজন বলেছিল ভারতের সংবিধানকে বা সংবিধানটাকেই কি বলেছিল, আইডেন্টিটি কার্ড ইয়ে রাখে, সরি, সংবিধানের প্রিয়াম্বলকে, তাই না? প্রিয়াম্বল মানে কি? প্রস্তাবনা। প্রস্তাবনাকে বলেছিল ঠাকুরদাস ভার্গব বলেছিল সোল অফ দ্য কনস্টিটিউশন। এইখানেও দেখো ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের 32 নম্বর ধারাকে বলছে দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট। এখানে যে জিনিসটা তোমাদেরকে বলার জন্য আমি ওই উল্লেখ করলাম, যে ঠাকুরদাস ভার্গব সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিল কোন জিনিসটাকে? সংবিধানের প্রস্তাবনা পার্টটাকে, যেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের জনগণের সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, ওই যে পার্টটা, ওটাকে। কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি খসড়া কমিটি বা যিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছেন এই যে 32 নম্বর আর্টিকেলটা, বুঝতে পেরেছো কতটা গুরুত্বপূর্ণ? তাহলে সেটাকে সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বলে উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষ যখনই কোনো রকম সমস্যা বা কোনো রকম ফান্ডামেন্টাল রাইটস থেকে বঞ্চিত হবে, তখন তারা কোর্টে যেতে পারবে, সেটার অধিকার তাদের রয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা আরও অন্যান্য টপিক আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে।